শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি, সেখানে দিল্লি পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়, লাঠিচার্জ করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ভারতের দিল্লি ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে দখলে নিয়েছেন ককরোচ জনতা। নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও থেকে সংসদ পর্যন্ত আক্রমণ চালিয়েছে এই জেএনজেড। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো নরেন্দ্র মোদীকে ঘিরে ভারতবর্ষের উত্তপ্ততা স্থির করতে নরেন্দ্র মোদীকে দেশ থেকে নির্দেশনা দিতে যাচ্ছে হাইকোর্ট। পদত্যাগ করে ভারত ছেড়ে যে কোনো সময় পালাতে বাধ্য হবে নরেন্দ্র মোদী, এমন আন্দোলনেরই ডাক এবং 5 দফা দাবি করেছেন রাহুল গান্ধী। বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। সোমবার যে শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি, সেখানে দিল্লি পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়, লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর, এরকম অভিযোগ উঠেছিল। जेंट्स पुलिस ने मिलकर कपड़े फाड़े, एक लेडीज से 2 जेंट्स ने, दोनों ने मिलकर मुझे मारा लेडीज के सामने। बहुत गलत किया ये पुलिस ने। वो टीयर गैस फेंक रहे थे लोगों पे, हमारी आंखें चुभ रही थी और पत्थरबाजी भी कर रहे थे, लाठी चार्ज भी कर रहे थे। कल पुलिस वालों ने लाठी चार्ज पीछे कमर में बहुत लाठी बजाई हम पे। लाठियों पे कीले लगा के मारी गई हैं बच्चों के, और बच्चे अभी हॉस्पिटल में एडमिटेड है, उनके छेद हो रखे हैं बॉडी पे, लिटरली छेद हो रखे हैं। वहाँ बीजेपी के गुंडे और दिल्ली पुलिस जो सिविल ड्रेस में थी उन्होंने जूते फेंकना शुरू करिए। दिल्ली पुलिस के लोगों ने पत्थर मारे हैं। कहाँ से पत्थर आ गए इतने सारे, भर भर के पत्थर लाए हुए थे। हम छात्रों के बीच क्या हिंसा करवाई है। हम तब तक पीछे नहीं हटेंगे जब तक हमें हमारे सवालों के जवाब नहीं मिल जाएंगे। সাদা পোশাকে তাদের মারধর করেছে পুলিশ, আহত শতাধিক, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আন্দোলনকারীরা। একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলেই দাবি করছেন তারা। সোমবারের ঘটনার জন্য দিল্লি পুলিশ কমিশনারের পদত্যাগ চাইল ভারতের ছাত্র সংগঠন আইসা। बिना वर्दी के, हाथों में डंडा लिए कोई भी इंसान लाठी का इस्तेमाल प्रोटेस्टर्स को डिसुएड करने में कैसे इतने ओपनली कर सकता है। कल हर वो लाठी जो इस देश के छात्र नौजवानों पे पड़ी है, हर वो खून का कतरा जिससे दिल्ली, सेंट्रल दिल्ली की सड़कें लाल हुई है, उस सब के जिम्मेदार कमिश्नर ऑफ पुलिस हैं। और हम ये डिमांड करते हैं कि उन्हें बर्खास्त किया जाए। এই যে আন্দোলন মঞ্চ দেখছেন, এই আন্দোলন মঞ্চ ককরোচ জনতা পার্টির আন্দোলন মঞ্চ, যেখানে অনশন করছিলেন সোনাম ওয়াংচুক, অনশন করছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকেও। গতকাল প্রতিবাদ মিছিলের সময় পুলিশের তরফ থেকে এই আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে ককরোচ জনতা পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়। আন্দোলনের যারা প্রধান অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকে আজ তার পরিকল্পনা সম্পর্কে বিবিসিকে কি বললেন শুনবো। हम अपना अगला कदम बढ़ाएंगे, लेकिन अभी हमारी सबसे बड़ी प्रायोरिटी है सोनम सर का अनशन तोड़वाना। उनके अनशन का 24वां दिन है आज, और वो बहुत ही ज़्यादा डेंजरस हो सकता है उनकी लाइफ के लिए। सो आवर फर्स्ट प्रायोरिटी इज टू एंड दिस हंगर स्ट्राइक। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের একটি বৈঠকে এই নিট কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে তার বক্তব্য, তার মনোভাব জানিয়েছেন। ভারতে আজকে কালকে 2 দিন ধরে ককরোচ জনতা পার্টির যেই কর্মসূচি চলছে সেটা আজকে বেশ উত্তেজনা তৈরি করেছে, এবং সংসদ ভবন চলো অথবা সংসদ ঘেরাও করো এরকম একটা কর্মসূচি থেকে আজকে দেখলাম যে গতকালকেও অনেক তরুণীদেরকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী বেধড়ক পিটিয়েছে। এবং আজকে দেখলাম যে বিরোধী দলীয় নেতা ইন্ডিয়ান পার্লামেন্টের যিনি আছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে, এবং সিচুয়েশন আরও বেশি উত্তেজিত হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। এখন ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেখেন যে ককরোচ জনতা পার্টির শুরুটা হয়েছে কোথায়। এইটা যারা করেছেন অভিজিৎ দীপকে, সে খুব ইয়াং, 95 সালে জন্ম, 31-32 বছর বয়স,
আম আদমি পার্টি যেটা ছিল তার সাথে ইয়ুথ ভলান্টিয়ার হিসাবে সে কাজ করেছে, পরে আমেরিকা থেকে লেখাপড়া করেছে এবং অনলাইনেই মেনলি এটা তিনি তৈরি করেছেন। এবং শানে নজরুলটা কোথায় দেখেন, মাস 2 আগে মে মাসের দিকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, যেটা চিফ জাস্টিস এবং একজন তার কলিগ বেঞ্চ এটা মিলে শুনছিলেন যে একজন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট টাইটেলটা দেওয়া হচ্ছে না, ডিলে করা হচ্ছে কেন, এই বিষয়ে একটা রিট পিটিশন। এবং সেটার যিনি লয়ার ছিলেন ওইটা তো খারিজ করে দিয়েছেই সুপ্রিম কোর্ট, সাথে কিছু কমেন্ট করেছেন। তার ভিতরে একটা কমেন্ট হচ্ছে যে এই ধরনের মানে অপ্রয়োজনীয় মানে রিট পিটিশন কেন আসবে, এবং সেখানে জাজ বলেছেন যে যারা ফেক ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করতেছে, ল ডিগ্রি নিয়ে, তাদের লাইসেন্স বাতিল করা দরকার। এবং এই যে আননেসেসারি রিট পিটিশন ফাইল করে করে সরকারের এবং প্রতিষ্ঠানের জুডিশিয়ারির সময় নষ্ট করতেছে, সুনাম নষ্ট করতেছে। এই প্রসঙ্গে কথা বলতে বলতে তার ওই জাজমেন্টে একটা কথা ছিল যে এদের কামকাজ নাই, এরা বেকার, অযথা ঘুরে বেড়ায়, তাদেরকে সে 2টা শব্দ দিয়ে রিপ্রিমেন্ড করেছেন চিফ জাস্টিস। তার ভিতরে একটা হচ্ছে ককরোচ আর একটা হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে ভালো বাংলা তো জানি না, এটা হলো ভাইরাসের মতো, ব্যাকটেরিয়ার মতো পুরো শরীরে ঝেঁকে বসে আর কি, অক্টোপাসের মতো ধরে থাকে রাষ্ট্রকে, সমাজকে। তো এই যে পড়ালেখা করে না, বেকার, কিছু নাই, এই ধরনের জনগোষ্ঠীকে তেলাপোকা প্যারাসাইট বলবার কারণে এই তরুণরা প্রচণ্ড ক্ষেপে ওঠে। এবং এটার সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ভারতে একের পর এক যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট আছে, মেডিকেল এক্সামিনেশন আছে, এগুলোতে যে প্রচুর অনিয়ম হচ্ছে এবং প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেগুলো আমাদের সোনার বাংলায় আওয়ামী লীগের আমলে আমরা প্রচুর দেখেছি। তো সেটাকে প্রশ্ন করা, পার্টিকুলারলি নিট এক্সাম বলে, মেডিকেল টেস্ট এক্সামিনেশন, এবং আপনার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যেটা হয়েছে, নতুন প্রশ্নপত্র দিয়ে আবার পরীক্ষা দেওয়া হয়েছে। এই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই জুলাইয়ে যেমন বাংলাদেশ থেকে স্বৈরচার দূরীভূত হয়েছে, ঠিক একইভাবেই আমাদের প্রতিবেশী দেশ ভারতও কি জুলাইয়েই স্বৈরচার মুক্ত হতে যাচ্ছে? কি ঘটতে যাচ্ছে ফ্যাসিস্ট আন্দোলন, এই জুলাই আন্দোলন কি করতে যাচ্ছে মোদির মসনদ? বিস্তারিত জানবো রিপোর্টে। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন একটা নতুন রূপ নিয়েছে। ভারতীয় গণমাধ্যম যে প্রথম সারির পত্রিকা হিন্দু দাবি করছে আন্দোলন শুধু রাজধানীতে আর সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে হিমাচলে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, মুম্বাইয়ে, গোয়া সহ ভারতের বিভিন্ন প্রদেশে। দিল্লিতে আন্দোলনের সময় আটক করা হয়েছে রাহুল গান্ধীকে, প্রিয়াঙ্কা গান্ধীকে এবং আরও শীর্ষ বিরোধী নেতাদের। ভারতের শিক্ষামন্ত্রী দাবি করছেন আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। আবার উল্টো দিকে আন্দোলনকারীরা বলছে শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করে আন্দোলন চলবে। তাহলে এখন প্রশ্ন উঠছে, ভারতের এই আন্দোলন কোন দিকে যাচ্ছে? আর মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে কি আন্দোলনটি চলে যাচ্ছে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। গত মাসের 20 তারিখ অর্থাৎ জুনের 20 তারিখ থেকে শিক্ষা ও চাকরির নিয়োগ ব্যবস্থার একটা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটা অবস্থান কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলন শুরু করার প্রধান কারণ ছিল ভারতের মেডিকেলে ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র তা ফাঁস হয়ে যাওয়া। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে সিজেপি। এর সাথে শিক্ষাবিদ ও জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক অনশন শুরু করলে এই আন্দোলনটা একটা নতুন মাত্রা পায়। কিন্তু তাকে যখন জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো, দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তখন আরও তীব্র আকার ধারণ করতে থাকে। সিজেপির সংসদ চলো কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। দ্য হিন্দু জানিয়েছে 21 জুলাই হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী যন্তর মন্তরে জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যান। তারা দাবি করছে পুলিশের বল প্রয়োগ আন্দোলন তো দমাতেই পারেনি, উল্টো আন্দোলনকে আরও জোরদার করার প্রেরণা জুগিয়েছে। আন্দোলনকারীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নেন বিরোধী নেতারা। সেখান থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করে দিল্লি পুলিশ। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আরেকদিকে দ্য হিন্দু দাবি করছে ওয়াংচুকের অনশন, এনআইটি প্রশ্নপত্র ফাঁস, ছাত্র আন্দোলনে পুলিশের দমনপীড়ন এবং রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ নিয়ে বিরোধী সদস্যদের বিক্ষোভের টানা দ্বিতীয় দিনের মতো ভারতের লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম প্রায় অচলই হয়ে পড়েছিল। সোনাম ওয়াংচুকের অনশন ঘিরে যখন তুমুল উত্তেজনা চলছে ভারতে, তখন আরেকটি ঐতিহাসিক অনশনের কথা কিন্তু সামনে চলে আসে। সেটি 58 দিনের অনশন ছিল এবং অনশনটি করেছিলেন পট্টি শ্রীরামুলু। এই অনশনটি ভারতের ইতিহাস ও মানচিত্র একবার বদলে দিয়েছিল। 1952 সালে তিনি এই অনশন করেন। তার দাবি ছিল তেলেগু ভাষীদের জন্য পৃথক একটা রাজ্য গঠন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।
তিনি এই দাবি একেবারেই প্রত্যাখ্যান করেন। কিন্তু অনশনের ৫৮তম দিনে যখন শ্রী রামুলুর মৃত্যু হয় তখন তেলুগুভাষী অঞ্চল জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি ভবনে হামলা, রেলপথ অবরোধের মতো ঘটনার মুখে বাধ্য হয়ে আলাদা স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।